নমস্কার। পুণ্যভূমি ভারতবর্ষ, আমাদের ভারতের মানুষ বলি পতিতোদ্ধারিণী গঙ্গা। আপামর ভারতবর্ষের মানুষের কাছে গঙ্গার চেয়ে পবিত্র আর কোনো নদী জলধারা নেই। পৃথিবীতে এমন কোনো নদী নেই, এমন কোনো জলধারা নেই যাকে গোটা একটি দেশের মানুষ মাতৃজ্ঞানে, দেবী জ্ঞানে পুজো করে। তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত শুভ কাজে এই গঙ্গার জল ব্যবহার হয়। সেই অর্থে গঙ্গা ভারতবর্ষের আত্মা, প্রাণ, তার সভ্যতার ধারক বাহক। আজ আমি আপনাদের কাছে সেই গঙ্গার কথা কিছু বলবো। এখন গঙ্গার কি কথা বলবো? গঙ্গার প্রসঙ্গে বলতে গেলে সে তো অনন্ত। তো আমি আমার ব্যক্তিগত জীবনের কিছু গল্প বলি, যে গঙ্গার প্রতি আমি কেন আকৃষ্ট হলাম এবং এই গঙ্গার পথ পরিক্রমা করতে করতে আমার যেসব অভিজ্ঞতা হয়েছে তার টুকরো টুকরো কিছু কথা। 2010 সালের কথা। আমি কলকাতা বইমেলায় একটি পুরস্কার পাই। সে বছর পুরস্কার পান সঞ্জীব চট্টোপাধ্যায় তার সাহিত্য কীর্তির জন্য, এবং আমি প্রতিশ্রুতিমান সেরা সাহিত্যিকের পুরস্কার পাই। এই পুরস্কার পাওয়ার পর আমি বেনারসে গিয়েছিলাম বেড়াতে। সবাই যায়, আমিও গিয়েছিলাম। পৃথিবীর প্রাচীনতম শহর বেনারস। তো বেনারসে গিয়ে ঘুরতে ঘুরতে একটি দোকানে গিয়ে বসেছিলাম, ইন্ডিয়ানা বলে একটি দোকান, সবচেয়ে বড় দোকান, যে দোকানে প্রচুর ইংরেজি বই, মূলত ইংরেজি বই থাকে, এবং বিদেশিরা ওই দোকানে আসেন ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, এই সব বিষয়ের ওপরে, ইন্ডোলজির ওপরে বইপত্র বেশি আছে। তো আমি সেই দোকানে গিয়ে দোকানের যে মালিক তার সঙ্গে বসে বসে কথা বলছি, এমন সময় এক ফরাসি ভদ্রলোক এলেন। এসে বললেন যে গঙ্গার ওপর কিছু বই দিন। তো গঙ্গার উপরে বই মানে গঙ্গা সংস্কৃতি, গঙ্গা পরিক্রমা। তো দোকানদার যে কটা বই দিলেন সবগুলোই বিদেশিদের লেখা। তো ফরাসি ভদ্রলোক বললেন যে না, আপনি বিদেশিদের নয়, আপনি কোনো ভারতীয়ের লেখা বই দিন। দোকানদার একটু ইতস্তত করে বললেন না, সেরকম কোনো বই নেই। তো ভদ্রলোক চলে গেলেন। চলে যাওয়ার পর দোকানদার আমাকে বলছেন, দেখুন কি দুঃখের কথা যে গঙ্গাকে আমরা মা বলি, আমরা গঙ্গা আমাদের জীবনচর্চার সঙ্গে একাত্ম হয়ে রয়েছে, গঙ্গা আমরা পুজো করি, সমস্ত কিছু করি। গঙ্গার তীরে প্রতিদিন হাজার হাজার মানুষ স্নান করছেন, গঙ্গার জল ভারতবর্ষের প্রান্তে প্রান্তে যাচ্ছে, অথচ গঙ্গাকে নিয়ে আমরা সেইভাবে কিছু লিখলাম না। সাহেবরা গঙ্গা পরিক্রমা করলো, লিখলো। খুব দুঃখের কথা এটা। তো আমার নিজের কাছেও বিষয়টা খুব খারাপ লাগলো যে সত্যি তো আমাদের দেশের সংস্কৃতির কথা সাহেবরা লিখছেন, কিন্তু কিছু তো করার ছিল না। কিন্তু মনের মধ্যে একটা যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত কি বলবো কষ্ট দিত, যে আমরা কিছু করতে পারলাম না। এইভাবে প্রায় 1 বছর কেটে যায়। তো সেই সময় আমার একজন অত্যন্ত কি বলবো বড় ভাইয়ের মতো, আমার অত্যন্ত মানে শ্রদ্ধেয় মানুষ, তিনি, তার কাছে কথাটা বললাম। তিনি বললেন তুমি লেখো না। বললাম প্রথম কথা হচ্ছে যে লিখতে গেলে অর্থের কিছু প্রয়োজন, আমার সেই আর্থিক সামর্থ্য নেই। দ্বিতীয় কথা, এই পুরো গঙ্গাটাকে আমাকে দেখতে হবে, এটাও সময়ের ব্যাপার, পরিশ্রমের ব্যাপার। আমি এতটা কোনোদিন পরিশ্রম করিনি, যাইনি। তো বললো মা গঙ্গার নাম করে শুরু করে দাও। তো আমি বললাম যে ঠিক আছে। উনি আমাকে কিছু অর্থ দিলেন, এবং কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, আমার কোনো ধ্যান ধারণা ছিল না। তো সেই সময় আমার এক আত্মীয় কানপুরে থাকতেন। তো
তো তিনি জানতে পেরে বললেন যে তুমি এসো, কানপুরের পাশ দিয়ে গঙ্গা গেছে, কলকাতায় বেলুড়ের পাশেই আমার বাড়ি, আমার জন্ম হয়েছে তো ওই কলকাতায় লিলুয়াতে, সুতরাং গঙ্গার সঙ্গে আমার আজন্ম পরিচয়, কিন্তু সে তো সবার মতো আমারও পরিচয়, কিন্তু লেখার জন্যে, তার সংস্কৃতিকে জানার জন্যে যা জানার দরকার সেটা তো আর ছিল না আমার। তো কানপুরের ভদ্রলোক বললেন, যে আত্মীয় বললেন যে তুমি এসো, এখান থেকে তুমি শুরু করতে পারো। তো আমি ভাবলাম যে কানপুর থেকে শুরু করব, আচ্ছা ঠিক আছে, উনি যখন আমাকে বললেন আমি তাহলে ওখান থেকে শুরু করি। এই যে শুরুটা, এই শুরুটা একটা অদ্ভুত ঘটনা হলো, এবং যে ঘটনাটা আমি 10 সাল থেকে 11 সাল থেকে 18 সাল অবধি আমি 8 বছর গঙ্গার তীরে পরিক্রমা করেছি, বলতে পারেন তার সূচনা পর্ব। তো যখন আমি প্রথম কানপুরে যাচ্ছি, আমার এক আত্মীয় বললেন, একজন পরিচিত একজন বললেন যে কানপুরে যাচ্ছেন, শহরটা না একদম ভালো না, লোকজন ওখানকার অত্যন্ত অসৎ, লোকজন সবসময় ঠকাচ্ছে, তারপরে ওখানে নানা রকম খারাপ কাজ হয়, খুব সাবধান। মানে একটা অহেতুক ভয় আমার মনের মধ্যে চাপিয়ে দিলেন। তো আমি প্রথম ঘরের বাইরে বেরোচ্ছি, ট্রেনে করে যাচ্ছি, তো কানপুরে এলাহাবাদ পার হওয়ার পর একজন পুলিশ ট্রেনে উঠলেন। তো সে খুব দেখলাম সবার সঙ্গে কথা বলছেন, আমার কিছু বলেছে যে কানপুরের লোকজন ভালো না, কানপুরে খুব খারাপ জায়গা, আর পুলিশদের সম্বন্ধে আমাদের বরাবরই ধারণাটা খারাপ। তখন আমি ভাবলাম যে পুলিশটি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি কোথায় যাবেন, তো আমি বললাম আমি কানপুরে যাব। আমি ভাবলাম সে আবার ওটা খোঁজ নিচ্ছে কেন। পুলিশটি বললো আমিও কানপুরে যাব। ও বলল, কিন্তু আমি ওকে এড়িয়ে যাওয়ার জন্য দেখলাম আর দুটো একটা প্রশ্ন করছেন, আমি এড়িয়ে যাওয়ার জন্য আমি অন্য সিটে গিয়ে বসলাম। যথাসময়ে কানপুরে ট্রেন ঢুকলো, আমি স্টেশন থেকে নামলাম। মানে আমার ধারণা হয়ে গেল এই পুলিশটি খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে বারবার জিজ্ঞাসা করছেন কোথায় যাব, কী বৃত্তান্ত ইত্যাদি। কানপুর স্টেশনে নেবে আমি যখন বেরিয়ে এসেই প্রথম আমার যাওয়া, কোথায় যাব, কোথা থেকে রিক্সা ধরবো আমি কিছুই জানি না, যে যার বাড়ি যাচ্ছে তিনি বলে দিয়েছিলেন। তো আমি নেবে একটু এগোতে হঠাৎ দেখছি পুলিশটা আমাকে ডাকছে, ভাই এদিকে আসুন ভাই এই। তো আমি বললাম যে আবার ডাকছে কেন, কোনো খারাপ মতলব নেই তো। যাই হোক, ভয়ে ভয়ে গিয়ে গেলাম। বললো আপনি তো কোথায় যাবেন, আমি বললাম যে আমি এই জায়গায় যাব। তো বললো আসুন আমার সঙ্গে। তো একটি রিক্সাওয়ালাকে ডাকলেন, ডেকে বললেন যে এই ওকে ওকে পৌঁছে দেবে, ও আমার বন্ধু। তো বললো কত নেবে, তো বললো 25 টাকা। তো বলে রিক্সাওয়ালা বললো বাবু একটু দাঁড়ান, এই পান কিনে নিয়ে আসছি। তো পুলিশটি আমায় বলল যে দাদা আপনি নতুন মানুষ, আমি বুঝতে পেরেছি, ওই রিক্সাওয়ালা না আপনাকে 50 টাকা বলতো, আপনি নতুন মানুষ, ও ঠকাতো, আমি ওই জন্য দাঁড়িয়ে রয়েছি, যাতে আমাকে তো ও ঠকাবে না, আমি ওই জন্য আপনার জন্য দাঁড়িয়ে আপনাকে রিক্সায় তুলে দিলাম। তো সেই মুহূর্তে আমার মনে হলো যে মানুষ খারাপ নয়, আমরা খারাপ ভাবি। এবং আমার 8 বছরের অভিজ্ঞতায় এটা খুব আশ্চর্যজনক ঘটনা যে আমি খারাপ লোক পাইনি। খুব মানে এটা আমাকে বহু মানুষ পেয়েছে যে তুমি 8 বছরে কোনো খারাপ লোক পাইনি। আমি বলছি খুব আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে, যে আমি খারাপ লোক পাইনি বললেই হবে। অজস্র মানুষ আমার এই যাত্রাপথে আমাকে সাহায্য করেছে। তো এই কানপুরে আমি ছিলাম, কানপুর থেকে হরিদ্বারে চলে গেলাম। আমার আজকের পর্ব আমি বলছি আপনাদের হরিদ্বার থেকে গোমুখ, এই অংশটুকু। তো হরিদ্বার মানে হরিদ্বারের কি আছে না, সেখানে গঙ্গা এসে সমতলে নেমেছে। তারও আগেকার একটা পর্ব আছে। কোথা থেকে গঙ্গার উৎপত্তি, না গঙ্গার উৎপত্তি হচ্ছে গোমুখ। হরিদ্বার থেকে 300 কিলোমিটার হিমালয়ের পাহাড়ি পথ দিয়ে গোমুখ। সেই গোমুখে কি আছে, গোমুখ নামটা এলো কেন, না গোমুখ মানে হচ্ছে একটা গুহামুখ। এই যে গুহামুখ, এই গুহামুখটা অনেকটা গরুর মুখের মতো। এখন গরুর মুখের মতো কি করে হলো, কেউ তো তাকে দেখিনি। এটা যে প্রথম যিনি দেখেছিলেন হয়তো তার কল্পনায় মনে হয়েছে যে এর গরুর মুখের সঙ্গে এর মিল আছে, সেই জন্যে একটা নাম হয়েছে গোমুখ। দ্বিতীয় কারণটা কি, গো শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর মুখ মানে পৃথিবী অভিমুখে যে জলধারা আসছে তাকে বলছে গোমুখ। এই গোমুখ থেকে গঙ্গার যে জলধারা বেরিয়ে আসছে, যুগ যুগ ধরে গোমুখ তীর্থযাত্রীদের কাছে যেমন একটা পবিত্র স্থান, সাধুদের কাছে যেমন একটা পবিত্র স্থান, তেমনি যারা পর্যটক তাদের কাছে একটা দর্শনীয় স্থান।
অসাধারণ সুন্দর একটা চারদিকে বরফ এবং চারদিকে পাহাড়। ওই জায়গায় দাঁড়ালে মনে হয় যে এইখানে কোনো মন্দির নেই গোমুখে। এই যে চারপাশের পাহাড়, এই প্রকৃতি, এরাই যেন ঈশ্বরের পূর্ণ রূপ হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এখানে ঈশ্বর কোনো মূর্তিতে আসেননি, এখানে ঈশ্বর এসেছেন তার প্রকৃতির অপরূপ রূপের মধ্যে দিয়ে। এই গোমুখে গঙ্গার জন্ম, গোমুখ থেকে উৎসধারা। এবং খুব দুঃখের সঙ্গে জানাই যে যুগ যুগ ধরে মানুষ যে গোমুখ দেখেছে, গত 2-3 বছর আগে, 2 বছর কি 3 বছর আগে সেই গোমুখ প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে গেছে। এখন আর সেই মুখ নেই। কিন্তু আমাদের সবটুকুই আমাদের কল্পনা করে নিতে হবে অতীতে যা ছিল। গোমুখ থেকে গঙ্গা এসেছে, কোথায় এসেছে না 18 কিলোমিটার নিচে এসে গঙ্গোত্রীতে এসে পৌঁছেছে। গঙ্গোত্রী মানে কি না গঙ্গা উত্তরী। গঙ্গা সাধারণত কি নদী উত্তর থেকে দক্ষিণে নাবে, এখানে গঙ্গা কিন্তু উত্তরে বাঁক নিয়েছে, গঙ্গা উত্তরী। ওই জন্যে এই গঙ্গা উত্তরী কথাটা থেকে এসেছে গঙ্গোত্রী। গঙ্গোত্রীতে রয়েছে প্রথম গঙ্গার মন্দির। এখন এই মন্দির কে করল? এই মন্দির তো আজকের নয়। এইখানে আমাদের পুরাণকাররা বলছেন যে যখন ভগীরথ তার পিতৃব্য সেই 60,000 সন্তানকে উদ্ধার করার জন্যে তপস্যা করছিলেন, তিনি কোথায় তপস্যা করছিলেন না এই গঙ্গোত্রীতে এসে তিনি তপস্যা করেছিলেন। সেখানে রয়েছে বিরাট বড় একটি শিলা, যাকে বলা হয় ভগীরথ শিলা। সেই ভগীরথ শিলায় যুগ যুগ ধরে তপস্যা করেছিলেন। এবং স্থানীয় মানুষরা বলেন যে অনেক প্রাচীন মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের মধ্যে একজনের নাম ছিল উমার আমন সিমওয়াল, যার বয়স প্রায় 90। তিনি বলছেন তিনি তার ঠাকুরদার কাছে শুনেছেন যে শীতকালে যে এখন যেটা গোমুখ বলেছি না, বহুদিন আগে গঙ্গা কিন্তু এই গঙ্গোত্রী অবধি ছিল। মানে হিমবাহটা, গঙ্গোত্রী তো একটা হিমবাহ, সেই হিমবাহটা এই গঙ্গোত্রী অবধি ছিল। কালের ধর্মে আস্তে আস্তে পিছোতে পিছোতে সেটা বর্তমানে গোমুখে চলে গেছে। সেটা যাই হোক অতীতের কথা। আজকের গঙ্গোত্রীতে কি রয়েছে না, সেখানে গঙ্গার বিরাট একটা মন্দির রয়েছে, শ্বেত পাথরের অসাধারণ এক মন্দির রয়েছে। আপনারা যে কেউ যেতে পারেন, নিশ্চয়ই অনেকে দেখেছেন গঙ্গোত্রীর মন্দির। এই গঙ্গোত্রীর আজকের যে মন্দির, এই মন্দিরটা কিন্তু আগে ছিল না। আগে একটা ছোট্ট মন্দির ছিল। নেপালের এক সেনাপতি এসেছিলেন, উনি প্রথম যুদ্ধ জয় করে এসেছিলেন এবং তখন ওখানে একটা গুহা মতো ছিল, কিছু পাথরের ওপর স্থানীয় মানুষরা পুজো করত। তো সেই নেপালের সেনাপতি প্রথম যুদ্ধ জয় করে এসে একটা ছোট মন্দির তৈরি করেন সেখানে, খুব ছোট, এবং সেটা তৈরি করেন সম্ভবত 1810 সাল নাগাদ। সেই মন্দিরই ছিল প্রায় 100 বছর এবং 1900 সালে সেই মন্দিরটি প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় ধ্বংস হওয়ার মুখে। তখন জয়পুরের মহারাজ মাধো সিং এই আজকে এখন যে মূর্তিটা তৈরি, এখন যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটি তৈরি করেন। এবং এই মন্দিরটির একটা অদ্ভুত বৈশিষ্ট্য, যদি আপনারা যান দেখবেন যে এই মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে মন্দিরটি খানিকটা হিন্দু স্থাপত্য, খানিকটা মুসলিম স্থাপত্য। এখন এই মিশ্র স্থাপত্যটা কেন করে উঠল না, এই মন্দির যারা তৈরি করেছিলেন তাদের মধ্যে যেমন হিন্দু শ্রমিক ছিলেন, শিল্পী ছিলেন, মুসলিম শ্রমিক শিল্পীরাও ছিলেন। তার মানে মায়ের কাছে হিন্দু মুসলমান বলে কিছু ছিল না। মায়ের কাছে তারা একটাই তাদের পরিচয় ছিল, তারা মায়ের সন্তান। সেই মন্দিরটা গঙ্গোত্রী মন্দির তৈরি হয়। এখন এই গঙ্গোত্রী মন্দিরের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য না, সব মন্দির যেমন সারা বছর খোলা থাকে, গঙ্গোত্রী মন্দির কিন্তু সারা বছর খোলা থাকে না। বছরের 6 মাস মন্দির খোলা থাকে, 6 মাস মন্দির বন্ধ থাকে। তো এই যে 6 মাস খোলা থাকে, কোন 6 মাস না, এই 6 মাস হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির খোলা হয় এবং এই 6 মাস তারপরের মন্দির বন্ধ হয়।
দীপাবলির পরের দিন। এবং এইটা একটা খুব সুন্দর একটা প্রথা আছে। এই গঙ্গোত্রী থেকে 25 কিলোমিটার নিচে একটা গ্রাম আছে মুগবা বলে। ঋষি মার্কণ্ডেয় এই গ্রামে তপস্যা করেছিলেন, সেই জন্যে এই গ্রামের নাম হচ্ছে মুগবা। তো এই গ্রামে যারা থাকে তাদের পদবী হচ্ছে সিমোয়াল। এরাই হচ্ছে গঙ্গোত্রী মন্দিরের পূজারী। তো এই যে এদের একটা ভারী সুন্দর গল্প রয়েছে, এটা বহু মানুষ জানেন না। এটা আমার সৌভাগ্য হয়েছে এই বিষয়টা খুঁজে পাওয়া এবং উদ্ঘাটন করা। সেটা হচ্ছে যে এই সিমোয়ালদের অরিজিনাল মূলত তারা ছিলেন একজন বাঙালি। মানে প্রায় 400 বছর আগে বীরভূমের শিমলকার বলে কোনো একটি গ্রাম থেকে একদল লোক উত্তর ভারতে হয়ে তারা গঙ্গোত্রীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার মধ্যে একজনের পদবী ছিল সান্যাল। তিনি ওইখানে গিয়ে কোনো কারণবশত অসুস্থ হয়ে পড়েন, আর তিনি ওখান থেকে ফিরে আসতে পারেননি এবং তিনি স্থানীয় মেয়ে বিয়ে করেন এবং উত্তরকালে তার যে সন্তান সন্ততি তারাই সান্যাল থেকে হয়ে যায় সিমোয়াল। এবং তিনি ছিলেন ব্রাহ্মণ, তিনি ছিলেন পূজারী এবং তিনি এই পুজো আর্চাটা প্রচলন করেন। মানে কি অদ্ভুত একটা ঘটনা দেখুন, যে বাংলা থেকে মানুষ গিয়েছেন হিমালয়ে, সেখানে তারা হয়েছেন গঙ্গোত্রী মন্দিরের পূজারী। মানে এই যে সংস্কৃতির আদান প্রদান, মানে আজ যে একটা ঐক্য, যে ভারতবর্ষের ঐক্য, এই ঐক্যের একটা রূপ হচ্ছে এইটা। তো এই সিমোয়াল এই মুগবা গ্রামেও একটা গঙ্গোর মন্দির আছে, পাহাড়ের ওপর একটা ছোট্ট গ্রাম, ভারী সুন্দর, মানে একেবারে ছবির মতো গ্রাম। সেটাই এই অক্ষয় তৃতীয়ার আগের দিন আমি সেখানে গিয়েছিলাম। সেই গ্রামে সেই মন্দিরে 6 মাস পূজিত হচ্ছেন দেবী। তো সেই মন্দিরে সেই দিন মন্দিরের দ্বার খোলা হয় আগের দিন এবং ব্যবস্থা নেওয়া হয়, এবং সেইখানে তখন সেই দেবীকে ডুলিতে চাপানো হয়। ডুলিতে যেন মনে হচ্ছে কোনো রাজরানী যাচ্ছেন ডুলিতে, সেই দেবীকে মন্দির থেকে বের করা হয়, কাপড়ে ঢাকা সেই দেবীকে সেই ডুলিতে বসানো হয়। ব্রাহ্মণ পুরোহিতরা তাকে কাঁধে নেন ডুলি, এবং সেই ডুলিটা চলতে থাকে কোথায় না, তার আগে আগে চলে মিলিটারিরা, সামরিক বাহিনীর লোকেরা ব্যান্ড বাজাতে বাজাতে চলেছেন, পেছনে চলেছেন মা মুগবা গ্রামের পুরোহিতদের কাঁধে চেপে। তারা এই প্রথম রাত্রে যাত্রা করেন। এই প্রথম রাত্রে তারা গিয়ে পৌঁছন একটা মাঝামাঝি একটা জায়গায়, সেখানে গিয়ে রাত্রিটা কাটান। কেন ওই 25 কিলোমিটার একদিনে পৌঁছানো যায় না। তারা একটা জায়গায় গিয়ে রাত্রিটা কাটিয়ে পরের দিন সকালবেলায়, মানে অক্ষয় তৃতীয়ার দিন ওই সকালবেলায় 10টা, 10:30, 11টার সময় ওই ডুলি চেপে মা গিয়ে পৌঁছন গঙ্গার মন্দিরে, গঙ্গোত্রীর মন্দিরে। এবং এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তো সেই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যেদিন অক্ষয় এই দীপাবলির পরদিন দেবীকে এইভাবেই নামিয়ে নিয়ে যাওয়া হয় মুগবা গ্রামে, সেই দিন মন্দিরের দরজা বন্ধ করা হয়। এবং কি করা হয় না, ভেতরে কিন্তু একটি মূর্তি থাকে, ভোগ মূর্তি। সেখানে একটি বড় থালার মধ্যে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। এবং এই 6 মাস পরে, ওরা বলে অক্ষয় দ্বীপ, এবং দরজা কিন্তু বন্ধ। এই 6 মাস মানে দীপাবলি থেকে অক্ষয় তৃতীয়া, এই সময়টা মন্দিরের দরজা বন্ধ। মন্দিরের মানে ডিসেম্বর, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে মন্দিরের ওপরে 1 ফুট, 1.5 ফুট, 2 ফুট, কখনো কখনো 3 ফুট অবধি বরফে ঢাকা পড়ে যায়। বাইরের কোনো মানুষ থাকে না, কিছু সাধু ওখানে থাকেন। সে তাদের একটা আশ্চর্য গল্প, সেটা যদি আমি কখনো আপনাদের সুযোগ পাই আমি বলবো যে শীতকালে সাধুরা কেমনভাবে থাকেন। তো এই একটা জিনিস যে হচ্ছে মন্দিরের দরজা খোলা হয়। তো আমি শুনেছিলাম যে ওই অক্ষয় দ্বীপ যেটা, সেটা কখনো নেবে না। তো এটা তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে, যারে মন্দিরের দরজা বন্ধ, 6 মাস বন্ধ, দ্বীপটা কি করে জ্বলছে? স্বাভাবিক কৌতূহলেই মন্দিরে, এবং সেখানে সেদিন মানে অক্ষয় তৃতীয়ার দিন সারা দেশের লোকজন আসে, বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিরা আসে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসে, সেই ডুলি আসছে, সে একটা দর্শনীয় উৎসব। এবং সামরিক বাহিনীর লোকেরাও সেই মার্চ পাস্ট করতে করতে আসছে। সেদিন সমস্ত মানুষকে তারা সামরিক বাহিনীর লোকেরা খাওয়ায়।
সেই তালা এবং তারপরে পুজো করা হয়, করে মন্দিরের দরজা খোলা হয়। এবং আশ্চর্য একটা দৃশ্য যে মন্দিরের ওই যে দরজাটা খোলা হয়, ভেতরে উঁকি মেরে দেখলাম যে প্রদীপটা জ্বলছে। কিভাবে প্রদীপটা জ্বলছে তার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত ওখানকার মানুষরা দিতে পারেননি, কিন্তু যুগ যুগ ধরে এই যে অখণ্ড দ্বীপ জ্বলছে এটা সকলেই দেখেছেন, আমি নিজেও দেখেছি। হয়তো এটা ঈশ্বরেরই এক লীলা। তো এইখানকার এই লীলার প্রকাশ হচ্ছে এই গঙ্গা আর মন্দির। এবং এখানে যেই সব সাধুরা থাকেন তাদের কাছে, তাদের সঙ্গে মেশার, তাদের কাছে যাওয়া, তাদের কিছু কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। তো তারা বলেছেন যে শীতকালে তারা দেখেছেন যে ওই বরফের ওপর দুটো পায়ের ছাপ চলেছে গিয়ে মন্দিরের দরজা গিয়ে শেষ হয়েছে। ওই কার পায়ের ছাপ সে উত্তরটা জানা নেই, তবে সাধুরা বলেন যে তারা অনেকেই নূপুরের ধ্বনি শুনেছেন। এবং এই সাধুদের কথাও, মানে এই গঙ্গোত্রী মন্দিরের সাধুদের কথা, সেও একটা আশ্চর্যজনক বিষয়, মানে গল্পের থেকেও রোমাঞ্চকর। যদি কখনো সুযোগ পাই আমি আপনাদের গঙ্গোত্রীর ওই সাধুদের কথা বলবো, শীতকালে কেমন করে থাকে তারা। আজকে যেটা বললাম যে এই যে গঙ্গোত্রী মন্দিরের দরজাটা খোলা হলো, তারপরের 6 মাস ওখানে নিয়মিত পুজো হয়, প্রতিদিন পুজো হয় সকালে বিকেলে। এবং এই যে সিমোয়াল বংশের লোকজন তারাই এই পুজো করেন, এবং এই পুজোটা করেন সাধারণ মানুষ আসেন, পুজো করেন, তাদের বিশ্বাস ভক্তি তারা মা গঙ্গার পায়ে অর্পণ করেন। আমার দেখা মধ্যপ্রদেশের একজন বৃদ্ধা এসেছেন, তার সঙ্গে তার ছেলে, তার ছেলের বউ, তার নাতনি, তারা এসে বলছেন যে সঙ্গে করে তারা নিয়ে এসছেন একটি ছোট্ট মাটির পাত্র। তো আমি জিজ্ঞাসা করলাম ওতে কি আছে? তো সেই ছেলেটি বলল, আমার বাবার খুব ইচ্ছে ছিল যে তার অস্থি যেন গঙ্গার এই গঙ্গোত্রীর জলে যেন ভাসিয়ে দেয়া হয়, কিন্তু বিশ্বাস করুন আমার আর্থিক অবস্থা এত খারাপ ছিল যে আমি 10 বছর আসতে পারিনি। আজকে আমি সুযোগ পেয়েছি, কাজ পেয়েছি, তো আমি আজ এসেছি। মায়ের এই বাবার অস্থি আমি এই মা গঙ্গার পায়ে ভাসিয়ে দিলাম, এবং আমার বিশ্বাস যে বাবার আত্মা নিশ্চয়ই যেখানে থাকুক সেখানে থেকে দেখতে পাবেন। তো এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা কথা বলি, এই গঙ্গোত্রী মন্দিরে মা গঙ্গার মূর্তি রয়েছে, কিন্তু মানুষ কাকে পুজো করছেন সেখানে এসে? সেই মূর্তিকে না, সেখানে পুজো করছেন মা গঙ্গাকে। তো রবীন্দ্রনাথ ভারী সুন্দর একটা কথা বলছেন সব মন্দিরে যাও, তুমি দেবতার পুজো করো, তোমার সেখানে তীর্থ দর্শন শেষ, কিন্তু গঙ্গা, সেই গোমুখ থেকে গঙ্গাসাগর পুরো 2500 কিলোমিটারই তোমার তীর্থ। তুমি যেখানে যাও সেখানেই তুমি পুজো দাও, সেখানেই তোমার অন্তরের সব ভক্তিটুকু তুমি অর্পণ করো। তো গঙ্গা, সেই গঙ্গোত্রীতে তাই, গঙ্গোত্রীতে গঙ্গার মন্দির আছে, সেখানে দেবী রয়েছেন, কিন্তু মানুষের কাছে সে তার পুজো দিচ্ছে ওই গঙ্গার জলে। শত শত ভোরের বেলায় যেখানে প্রায় বরফ গলা জল, সেখানে মানুষ স্নান করছেন, পুজো দিচ্ছেন দাঁড়িয়ে। শুধু তার কথা নয়, তার পূর্বপুরুষের পুজো, সেই পুজো তার ভক্তির অর্ঘ্য তিনি নিবেদন করছেন। তো আজ এই পর্যন্ত। আগামী দিনে যদি সুযোগ পাই আপনাদের গঙ্গার কথা আরও কিছু বলবো। সকলে ভালো থাকবেন। নমস্কার।